ত্রিপুরার সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল গভর্নমেন্টের একটি জব নোটিফিকেশন দেখে। সেই জব নোটিফিকেশনটা হলো স্পেশাল এক্সিকিউটিভ। আজ থেকে 2 বছর আগে সেপ্টেম্বর মাসে শেষের দিকে একটি মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল সাংবাদিক সম্মেলন করে যে 2022 সালের ডিসেম্বর মধ্যে 6,000 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। সেই স্পেশাল এক্সিকিউটিভদের ডিউটি থাকবে ত্রিপুরা ট্যুরিজম সেক্টরে ত্রিপুরা উন্নয়নে কাজ করা, অনেকটা এসপি জওয়ানদের মতো। সেই মোতাবেক সমস্ত বেকাররা অনেকটা খুশি হয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত তো বাটপাড়ি বা জুমলা আমরা বলতে পারি না, একদম পারফেক্ট সিদ্ধান্ত। মন্ত্রিসভার সিদ্ধান্ত মানে একদম পারফেক্ট সিদ্ধান্ত, ঠিক আছে। মন্ত্রিসভার সিদ্ধান্তকে আমরা বিশ্বাস করতে হবে, এটাকে অবিশ্বাস করার মতো আমরা কোনো কারণ দেখতে পাচ্ছি না। সবাই অংশগ্রহণ করেছে, ফর্ম ফিল আপ করেছে, হসপিটালে দৌড়তে হয়েছে সবাই, কারণ মেডিকেল দিতে হবে। অন্যান্য চাকরির ক্ষেত্রে যখন আমরা অফার পাই বা জয়নিং পাই তখন মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয়। যেমন টিপিসির মতো সংস্থার ক্ষেত্রে, আইএস আইপিএস অফিসের ক্ষেত্রে আগে মেডিকেল দিতে হয়নি, আমাকে যখন মেডিকেল টেস্ট হবে তখন মেডিকেল দিতে হয়। কিন্তু স্পেশালিস্ট নিয়োগ করতে কি হয়েছিল, মেডিকেল অ্যাডভান্স দিতে হয়েছিল সার্টিফিকেট, যার জন্য অনেকটা কষ্ট সবাই করতে হয়েছিল। লাইন দাঁড়িয়ে সেই মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করে সেই জমা দিয়ে একটা আশা যে আমি কিছু পাবো, গভর্নমেন্ট থেকে কিছু পাবো, তাই সবাই একত্রিত হয়ে জমা দিয়েছিল। কিন্তু তখন আশার ভিত্তিতে মাঠে বা জল পড়ে যখন ডিসেম্বর 2022 পেরিয়ে নির্বাচন 23-এ নির্বাচন চলে আসে, এখনো নিয়োগ করা হয়নি, তখন সমস্ত বেকার ভাই বোনদের আবার প্রতিশ্রুতি দেওয়া হয়। যখনই বেকার কোশ্চেন করে স্পেশালাইজের বিষয়ে, তখন তাদের গালগড়া প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচন চলছে, নির্বাচনের জন্য সম্ভবপর হচ্ছে না। নির্বাচন কতদিন চলে, একটা নির্বাচন কতদিন চলে? 2023-এর নির্বাচন চলে, 24-এর নির্বাচন, বাই ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন চলে যাচ্ছে। মাঝখানে অক্টোবর মাস আছে, নভেম্বরে হয়তো এডিসি নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তখন এডিসি নির্বাচনে দামামা বেঁচে দেবে, তখন কি গভর্নমেন্ট স্পেশালাইজের চাকরি দেবে? ইদানিং মন্ত্রিসভার বরিষ্ঠ মানে মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় উনি বলেছিল যে 1.5 মাসের ভিতরে 1-1.5 মাসের ভিতরে স্পেশালাইজের চাকরি দেওয়া হবে। সেই মন্ত্রিসভার আরেকজন মন্ত্রিসভার সদস্য মাননীয় মন্ত্রী শশীলতা যদি বলেছিল যে ডিসেম্বর 2024-এর ভিতরে, সরি 22-এর ভিতরে সমস্ত নিয়োগ কমপ্লিট হবে। 22 পেরিয়ে গেল, 23 পেরিয়ে গেল, 24 চলে যাচ্ছে। ওই যে সেপ্টেম্বর মাসে একটা গল্প ছিল 30 সেপ্টেম্বর 2022, সেই গল্পটা এখনো ঘুরপাক খাচ্ছে যে আমাদের সাথে ন্যায় করা হবে কিনা, নাকি আমরা বেকাররা বুটের একটা ললিপপ বুটের যখন আসে আমাদের ইউজ করে থুপ তেল ছড়ে মেধা, এরকম নয় তো। আবার নির্বাচন আসছে, নির্বাচন এডিসি নির্বাচন আসছে, আবার বলা হচ্ছে 1-1.5 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যখন নির্বাচনের দাম বেঁচে যাবে তখন আবার 2024-এ পেরিয়ে যাবে, 2025-এ পা দিয়ে দেবে। তখন কিভাবে সম্ভব? এরপরে পৌরসভা নির্বাচন আসবে। এইভাবেই কি চলছে, বা সরকার কি এভাবেই চলবে? বেকারদের পক্ষে কি এভাবেই কাজ করে চলবে? তাই এখন সবচেয়ে বড় বিষয়, বর্তমান সময়ে সমস্ত বেকারদের আস্তে আস্তে একত্রিত হতে হবে। মনে রাখবে, টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা যে চাকরিটা পেয়েছিল আন্দোলনের ফলস্বরূপ পেয়েছে। যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি কিন্তু আন্দোলন করতে হয়েছে, তারপর চাকরিটা এসেছে। একমাত্র ত্রিপুরার যে বর্তমানে যেতগুলো চাকরি প্রসেস আছে তোমরা হাতে গুনে নেবে, যে আইবিটি গ্রুপ ডি তো হয়ে গেছে, আন্দোলনের ফল তারা পেয়ে গেছে, গ্রুপ সি পেয়ে গেছে। টেট চাকরি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কি করছে? বারবার আন্দোলন করছে। এসটিজিটি চাকরি প্রার্থীরা বারবার কি করছে? বারবার আন্দোলনে একত্রিত হচ্ছে। পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা আন্দোলনে একত্রিত হচ্ছে, জেল পুলিশ চাকরি প্রার্থীরা আন্দোলনে একত্রিত হচ্ছে, ফায়ার সার্ভিস চাকরি প্রার্থীরা আন্দোলনে একত্রিত হচ্ছে। মানে প্রত্যেকটা সেক্টরে চাকরি প্রার্থীরা স্টেপ বাই স্টেপ আন্দোলনে একত্রিত হচ্ছে, এবং আন্দোলন ফলস্বরূপ গভর্নমেন্ট চাপে পড়ে রেজাল্ট, মেরিট লিস্ট এবং চাকরি অফার দিতে বাধ্য হচ্ছে। শুধু কি বেকার চাকরি প্রার্থী আন্দোলন করছে এরকমটা নয়, যারা চাকরি পেয়ে গেছে, চাকরি বঞ্চিত হচ্ছে, তারাও কিন্তু আন্দোলন করছে। এসপিও জওয়ানের যুগ জানো 7,000 টাকা বেতন কিভাবে একটা ফ্যামিলি চলে। আন্দোলন ফলস্বরূপ কেস করতে হয়েছে, এই সময় তো 12,000 টাকা বেতন করতে বাধ্য হয়েছে। তোমরা জানো স্বাস্থ্য দপ্তর জিডিএ কর্মচারীরা সর্বনিম্ন 5-7-8 হাজার থেকে যে জব করতে হয়, পাম্প অপারেটররা 5-7 হাজার টাকা চাকরির জব করতে হয়, অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পাররা চাকরি করছে 3-5 হাজার টাকা বেতনে তাদের চাকরি করতে হচ্ছে। বঞ্চিত তারা হচ্ছে, তারাও কিন্তু আন্দোলন করছে। মানে কি সবাই, শুধু চাকরি প্রার্থীরা এরকম নয়, চাকরিজীবীরা স্টেপ বাই স্টেপ নিজের বঞ্চনার বিরুদ্ধে, মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে আন্দোলন নামছে। আন্দোলন পরিষদ তারা কিছু না কিছু পাচ্ছে, অথবা একটু দেরি হলো পাচ্ছে, কিন্তু আন্দোলনের না করলে হয়তো কিছুই হতো না। এখন কি স্পেশালাইজের চাকরির ভিতরে আন্দোলন করা দরকার স্টেপ বাই স্টেপ? আমার তো মনে হয় সেটাই করতে হবে ইন ফিউচার।
তবে স্পেশালি যে চাকরি বাকরি একটা কোশ্চেন মার্ক হলো, আমি আন্দোলন করব, আমি কি চাকরিটা পাবো সেই বিষয়ে কিন্তু আমি কনফিডেন্স নেই। কনফিডেন্স নেই কেন? আমি ভাইবা ভালো দিয়েছি, কিন্তু স্বচ্ছতা 100% মেনটেন হবে, ট্রান্সপারেন্সি 100% হবে, সেই বিষয়ে কিন্তু আমাদের কনফিউশন আছে। কারণ আমি একসাথে ভাইবা দিয়েছি, আমাদের 10টা কোশ্চেন করেছে, 5টা কোশ্চেন করেছে, আমি 5টা 10টা সবটি কোশ্চেন উত্তর একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমাকে কি 100-90 80 100 দেবে? এমন যে 110-15-20 দিতে পারে। এবং আমি যে চাকরিটা পাবো, চাকরির নিশ্চয়তাটা কোথায় আছে, বা চাকরিটা যে দেওয়া হবে সে কি স্বচ্ছতা মেনে দেওয়া হবে? আর আমি যদি না পাই, তাহলে আমি কিভাবে প্রমাণ করবো আমি ভালো রেজাল্ট করেছি তারপরে চাকরি পাইনি? মুখে ইন্টারভিউ কোনো কি প্রমাণ আছে? সেই তো প্রমাণ নেই। তাহলে কিসের ভিত্তিতে আমরা সে আন্দোলনে যেতে হবে? জেআইবিটি বা অন্যান্য চাকরি প্রার্থীরা তো একটা প্রসেসে অংশগ্রহণ করে পাস করেছে, তারা নাম্বার পেয়েছে, নাম্বার জানতে পেরেছে, তারা এখানে কোয়ালিফাই করেছে, এরপর আন্দোলন করছে। কিন্তু স্পেশালাইজড চাকরি প্রার্থীরা কিসের ভিত্তিতে আন্দোলন করবে? তবে একতাটা ধরে রাখতে হবে। বর্তমানে ত্রিপুরাতে স্পেশালাইজড চাকরি প্রার্থীরা সবার ভিতরে একতাটা খুব কম মেনটেন হচ্ছে, কারণ সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সবার একজনের সাথে একজনের যোগসূত্রটা ঠিকভাবে ফলো আপ হচ্ছে না। তাই স্পেশালাইজড চাকরি প্রার্থীরা ধীরে ধীরে একত্রিত হতে হবে। একত্রিত না হতে পারলে হয়তো আমাদের এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের জীবনের মূল্যবান সময়টুকু বয়সটুকু এভাবেই চিনে নেওয়া হবে। একত্রিত হওয়ার সবচেয়ে বড় হচ্ছে মাধ্যম বর্তমান সোশ্যাল মিডিয়া। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা পুলিশ কমিশনার চাকরি প্রার্থীরা নিজস্ব সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে তারা নিজেদের ভিত্তিতে কথা বলছে, নিজের ভিত্তিতে নেক্সট স্টেপ কি নেবে সেটা সিদ্ধান্ত নিচ্ছে। জিআরবিটি চাকরি প্রার্থীরা গ্রুপসে চাকরি প্রার্থীরাও নিজস্ব গ্রুপ বানিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা সবাই একত্রিত হয়ে নিজেদের বক্তব্য জানাচ্ছে কিভাবে সামনের সারিতে এসে গভর্নমেন্টকে চাপে ফেলে আমাদের যে ন্যায্য দাবিটা সেটা মানিয়ে নেওয়া যায়। ফায়ার সার্ভিস, জেল পুলিশ চাকরি প্রার্থীরা, টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, টেট 1 বা টেট 2 যারা চাকরি দেবে, যারা ডিএলএড পাস করবে সেটা তারাও নিজস্ব গ্রুপ বানিয়ে সবাই একত্রিত হচ্ছে। সেইভাবে পেশাজীবী চাকরি প্রার্থীরাও ধীরে ধীরে একত্রিত হতে হবে। তোমাদের হয়তো হোয়াটসঅ্যাপে 1-2টা গ্রুপ আছে, সবাই একসাথে কানেক্ট করতে হবে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে কমেন্টে যদি গ্রুপ পেশাজীবীদের বেশি কোনো গ্রুপ যদি বানানো থাকে হোয়াটসঅ্যাপে, তাহলে তোমরা শেয়ার করতে পারো। আমি ডিসকাশনে শেয়ারে যদি থাকে আমি এটা পিন করে দেবো, বা নেক্সট ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করবো। কারণ একটা একত্রিত হতে না পারলে হয়তো দাবি দাওয়াটা আদায় করা এতটা সহজ হবে না। তবে যে পরিস্থিতি দেখছি বা যেভাবে সমস্ত প্রসেসটা চলছে, দুর্গাপূজার আগে তো আর কোনোভাবেই মনে হয় না কিছু একটা হবে বলে। দুর্গাপূজার আগে দুর্গাপূজার দামও বেড়ে যাচ্ছে। বর্তমানে সরকারি কমিটিতে ফেস্টিভ্যাল অ্যাডভান্স দিতে হবে, ফেস্টিভ্যাল বোনাস দিতে হবে, অনেক ধরনের খরচ আছে। তাছাড়া পুজোর মাসে এরকম খুব কমই হয়েছে, পুজোর মাসে বা এর আগের মাসে এত পরিমাণ চাকরি একসাথে দিয়ে দেওয়া হবে, খুব কমই হয়েছে। তাহলে পুজোর মাসটা যদি এইভাবেই শুকনো আদরে চলে যায়, তাহলে নভেম্বরে আর কোথায় রেখে দেবে? নভেম্বরে তো এডিসি নির্বাচন নভেম্বরে যাবে না। আর তোমরা কি দেখেছো নির্বাচনের আগে চাকরির রেজাল্ট দিতে কোথায় কখন কি হয়েছে? এরকম নির্বাচন আগে চাকরির রেজাল্ট দিয়েছে দেখেছো? জেআইবিটি ঘুরছে কি নির্বাচন আগে দিয়েছে? দেশে নির্বাচন পরে দেয়নি। জেআইবিটি গ্রুপটি নির্বাচন আগে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচন পরে দেয়নি। পুলিশ কনস্টেবল চাকরিতে টেন্টেটিভ অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার সেটা পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের পরে দেওয়া হয়েছে। যে কোনো চাকরি বর্তমানে যেগুলো হচ্ছে সবগুলি কোনো না কোনো নির্বাচনের পরে দেওয়া হয়। নির্বাচনের আগে ধুম করে কোনো চাকরির অফার, কোনো মেরিট লিস্ট কিছুই দেওয়া হয় না। তাই আমরা কিভাবে নিজেকে সচেতন এবং কিভাবে বিশ্বাস করবো যে 1.5 মাসের ভিত্তি হয়ে যাবে? কারণ সামনে এডিসি নির্বাচন চলে আসবে। এডিসি নির্বাচনের পরে তো নতুন বছর শুরু হয়ে যাবে, 2025 আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। 25 চলে আসবে বছর, কোথায় হবে? একটা স্পেশালিস্ট চাকরিটার মেয়াদটা কত বছর? 3 বছর। যদি 2022-এ যদি ঠিকঠাক সময় নিয়োগ হতো, তাহলে তোমার চাকরি আর 2 বছর তুমি করিয়ে নিতে, আর 1 বছর চাকরিটা থাকতো। একটা 3 বছরের মেয়াদি একটা চাকরির জন্য গভর্নমেন্ট 3 থেকে 4 বছর ওয়েট করাচ্ছে। চাকরিটি গ্রুপ ডি করিয়েছে, আমরা মানছি সেটা রেগুলার জব। সারা জীবন চাকরিটা একটা ছেলে মেয়ে চাকরি পাবে, নিজের ফিউচারটা খারাপ, সারা জীবন চাকরিটা করতে পারবে। টিপিএসসি বা পুলিশ ফায়ার সার্ভিস তারা আন্দোলন করছে, তারা চাকরিটা কনফার্ম চাকরি, সারা জীবন চাকরিটা করতে হবে। কিন্তু স্পেশালিস্টদের তো সেই নিশ্চয়তাও নেই, সেই নিশ্চয়তা গভর্নমেন্ট দিতে পারছে না। কারণ অফার জয়েনিং অ্যাডভার্টাইজমেন্ট এমনি করা হয়েছে, তোমাকে নিয়োগ করা হবে 3 বছর। 3 বছর পর যদি টাইম এক্সটেনশন নাও করে, তোমার চাকরির মেয়াদ নাও বৃদ্ধি করে, তাহলে তুমি কোথায় যাবে? কোথায় কিছুই করতে হবে না। কারণ
আইনের বেড়াগুলো তুমি আটকে যাবে, তোমাকে অফার জয়েনিং এভাবে দিতে হবে। তাহলে যে চাকরির 3 বছর পর কোনো নিশ্চয়তা নেই, মানে গভর্নমেন্ট চেঞ্জের হয়তো চাকরি থাকবেন না সন্দেহ আছে, সেই চাকরির প্রসেস কমপ্লিট করতে সরকারকে এত সময় লাগাচ্ছে। এটা কি সত্যি সময় লাগছে, নাকি কোথাও পাইপলাইনে আটকে আছে, নাকি ইচ্ছাকৃতভাবে সেটাকে ডিলে করা হচ্ছে? কারণ যেখানে রিটেন এক্সাম নেই সেখানে মৌখিক ইন্টারভিউর মধ্যে পরীক্ষা হয়েছে। মৌখিক ইন্টারভিউ মার্কস তো আমি যখন মৌখিক পরীক্ষা দিয়েছি তখনই সব নোট করে নিয়েছি। পুরা ত্রিপুরা যেখানে যেখানে মৌখিক ইন্টারভিউ দিয়েছে সকলেই তো এক্সামিনার আমার ইন্টারভিউ মার্কসটা নোট করে নিয়েছে। সবগুলো একসাথে করতে কদিন, 5 দিন 10 দিন, এমন না বলে রিটেন এক্সাম হয়েছে, সবার খাতা চেক করতে হবে, কত কোন খাতাতে কে কত পেয়েছে, অনেকটা ব্যাপার, ওয়েমার্কশিট হয়েছে, ওয়েমার্কশিট চেক করতে হবে, অনেকটা ব্যাপার লাগবে, অনেকটা সময় লাগবে। সেখানে তো সেই জিনিসটাও নেই। রিটেন বাইবা হয়েছে, বাইবা আমি ইন্টারভিউ দিয়েছি, আমার মার্কস দিয়েছে, তাহলে তুমিও ধরে নাও সেই বাইবা ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে তুমি ইন্টারভিউ দিয়েছে, ধরো ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে ধরে নাও 5,000 ইন্টারভিউ দিয়েছে, 5,000 লোক ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টারভিউ দিয়েছে। এখন তুমি এক্সামিনার মনে করো 3 জন আছে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য, তাহলে মনে করো যে মার্কসটা তোমার দেওয়া হলো 5,000 কিন্তু একটা মার্কস, সেটা তো যেতদিন ইন্টারভিউ হচ্ছে ওই খাতাতে বা কোনো জায়গাতে নোট করা আছে। এগুলো কি তো বুঝতে পারে 5,000 কেন্দ্রের কে কত পেয়েছে সবাই জানা আছে, মানে তারা সবাই জানবে। তাহলে সাউথ ত্রিপুরা নর্থ ত্রিপুরা কোথায় কি ইন্টারভিউ হচ্ছে সেদিনই তো জেলা ইন্টারভিউ যেদিন হচ্ছে সেদিনই তো মার্কস নোট করে নিয়েছে। এমন না তো যে আমার ইন্টারভিউ হয়েছে আজকে মার্কস দেয়নি 10 দিন পরে কি মার্কস দেবে, এরকম তো নয়। কারণ আমি যখন ইন্টারভিউ দিচ্ছি তখন তো মার্কস দেবে। তাহলে পুরো ত্রিপুরা সবগুলি কেন্দ্রের মার্কস করে একসাথে করা হোক না, একসাথে করা হচ্ছে মেরিট স্টুডেন্ট যার মার্কস বেশি তাকে একটা চাকরি দাও, যার মার্কস কম তাকে পরে চাকরি দাও, এই হোক। এটা তো কোনো রিটেন এক্সাম নেই, কোনো ডিসক্রিপটিভ বা মাল্টিপল চয়েসে কোনো কোশ্চেন নেই, শুধুমাত্র একটা পাইবা এক্সাম। এটার রেজাল্ট তো ইচ্ছে করলে 10 দিন 15 দিন 20 দিনের ভিতরেই দেওয়া যায়। কারণ এটা তো কোনো প্রসেসে নেই, কে কত পেয়েছে তো ডাইরেক্ট যেদিন পরীক্ষা দিয়েছে যেদিন ইন্টারভিউ হচ্ছে সেদিনেই মানে আমার মার্কসটা নোট করে নেওয়া হয়েছে। তাহলে এতটা দেরি হচ্ছে কেন? হয়তো সামনে নির্বাচন আসছে, এত সুন্দর বেকার একটা চাকরি দিতে গেলে হয়তো অনেকের বেকার চাকরি পাবে না, তারা হয়তো বিদ্রোহ করবে, অনেকে হয়তো চাকরি আসনে বসে আছে, চাকরি না হলে বিদ্রোহ করবে। ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো এত সংখ্যক চাকরি একসাথে দিতে গেলে গভর্নমেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা এফেক্ট হবে, এত পরিমাণ চাকরি একসাথে দেওয়া সম্ভব হবে না। ইদানিং খালি জেআরবিটি চাকরি খালি দেওয়া হয়েছে, তারপরে আবার বড় একটা চাকরি দিতে গেলে আরো অর্থের প্রয়োজন, বেশি অর্থের সংস্থান হতে হচ্ছে না। মানে অনেকগুলো কারণ হতে পারে, একটা হয়তো বেকার বিদ্রোহদের দেখা দিতে পারে, চাকরিদের অফার চলছে ছাড়াবে যারা পাবে না। আর একটা কারণ হলো ফিনান্সিয়াল কন্ডিশন, যেটা বারবার ডাবল ট্রিপল ইঞ্জিনের মানে রাস্তায় কাটা হয়ে দাঁড়াচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, হয়তো সেটা বলতে পারে। কিন্তু সবচেয়ে মেন অস্ত্র যেটা আমাদের ধীরে ধীরে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে সামনের লড়াইয়ের দিকে এগিয়ে যেতে হবে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান জায়গা দিতে হবে। আমরা হয়তো ফিজিক্যালি আমরা একসাথে হওয়াটা খুব কষ্টকর, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একসাথে হতে পারি। বিভিন্ন আমরা দেখেছি বিভিন্ন চাকরি বাকরিতে যাবে গ্রুপ দিতে বা পুলিশ স্পেশাল পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস চাকরি বাকরিরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে মন্ত্রী মিনিস্টার কিছু পোস্ট করে, আমরা দেখি তারা কমেন্ট করে, এটাও একটা সোশ্যাল মিডিয়া প্রটেস্ট। গ্রুপের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় তারা প্রচার করে, বিভিন্ন পেপারের মাধ্যমে তারা প্রচার করে, এটাও একটা প্রটেস্ট। ফিজিক্যালি মিট করার জন্য সম্ভব হয় না, কিন্তু আমরা যে আছি, আমরা যে কষ্টে আছি, ডিপ্রেশনে আছে, দুঃখে আছে, সেটা গভর্নমেন্টকে জানান দিতে হবে, বিভিন্ন মাধ্যমে জানান দিতে হবে। তাছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। যদি আমরা সেইভাবেই করে বসে থাকি, সেইভাবেই আমরা হাতে হাত ধরে বসে থাকি, হয়তো 2024 আবার একটা বছর, যারা পেশালে যে চাকরি বাকরিরা জানে 2022টা তাদের কেমন গিয়েছিল, 2023টা কেমন গিয়েছে, আর 2024টা যদি এরকম যায় তাহলে সর্বশেষ আশাকে 2025 সালে দাঁড়াবে। মানে কি জীবনের শেষ সময়টুকু একটা চাকরি আশা করতে করতে হয়তো অবারিশ হয়ে ঘরে বসে থাকতে হবে, নয়তো নিজের কর্ম করে যেতে হবে। চাকরি হবে না হবে কোনো সিওরিটি নেই, দেখা যাক কি হয়। তবে আমরা বারবার বলবো নিজের একতা মেনটেন করো, সবাই একসাথে হওয়ার চেষ্টা করো। তো একসাথে যখন সবাই একসাথে হবে তখন তোমাদের অবস্থানটা আরো শক্তিশালী হবে। গভর্নমেন্ট তখন চাপে বলে, হয়তো চাপে বললে গভর্নমেন্ট 1-1.5 মাসের ভিতরে নয়, 5-7 দিন 10 দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিতে পারে। কিন্তু একত্রিত হতে হবে, একত্রিত হওয়া মানে কিন্তু লড়াই নয়, যুদ্ধ নয়, খালি নিজের অধিকার বিষয়ে জানা যে আমরা প্রসেসটা কতটা এগোচ্ছে, আমরা কবে পেতে পারি, আর আমাদের কতটুকু আরো আশ্বাস উপর বেঁচে থাকতে হবে, কতটুকু আমরা আরো বিশ্বাস বেঁচে থাকতে হবে যে হবে, হচ্ছে। সেই বিশ্বাস উপর কি বর্তমান সময়ে চলা যায়? কারণ
মন্ত্রিসভার সাথে তার বাস্তবের কোনো মিল নেই। তাহলে বোঝা যাচ্ছে সমস্ত কিছুর একটাই আন্দোলন। ধন্যবাদ সবাইকে।